হ্যালো এভরিবডি, ভেরি গুড মর্নিং। আশা করি সাউন্ড গুড মর্নিং শুনতে ম্যাম। পাচ্ছ। সবাই কেমন আছো? এক্সট্রিম গেম, এটা কার নাম? তাকে তো আগে কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না। তুমি কি নতুন? গুড মর্নিং প্রিয়াঙ্কা, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। মোটামুটি সবারই সামনের সানডে এক্সাম আছে। আশা করি প্রিপারেশন সবাই ভালো নিচ্ছ। তারপরে আবার ক্লার্কশিপ আছে আমাদের। আমাদের সিলেবাসও অলমোস্ট শেষের দিকে। আজকে আমরা হিমবাহের ক্ষয় কার্যটা পড়েছিলাম, এটা একটুখানি আমাকে বলতো। সঞ্চয় কার্যটা কি পড়েছিলাম না শুধু ক্ষয় কার্যটাই পড়েছিলাম? মানে আজকে কি আমরা সঞ্চয় কার্যটা পড়বো? আগের দিন কে ক্লাসে ছিলি? আকাশ ছিলি তো ক্লাসে? হ্যাঁ ম্যাম, আজকে সঞ্চয় কার্যটা হবে। আজকে সঞ্চয় কার্য হবে, রাইট। তো চলো আজকে আমরা সঞ্চয় কার্যটা দিয়ে শুরু করি, তাহলে আমাদের অনেকটাই এগিয়ে যাব। আমাদের পুরনো স্টুডেন্ট যারা আছো তাদের অলমোস্ট সিলেবাস, মানে যারা মোটামুটি নভেম্বর থেকে করছো তাদের সিলেবাস কভার আপ। বাকিরা যারা আছো, কে কে কার কতটা হয়েছে সেটা স্যারকে জানাবে বা ইদ্রিসকে জানাবে, সেই অনুযায়ী আবার পরবর্তী ক্লাস হবে। জয়ন্ত দাস কিছু বলবে হাত তুললে? আচ্ছা, আরেকটা কথা বলি, ক্লাসে নিউ জয়েন হয়েছে সৌরভ। আচ্ছা, তুমিও ক্লাসে নিউ, অনেককেই নিউ দেখছি। আহ, আরেকটা কথা যেটা আগের দিন স্যার জিজ্ঞাসা করছিলেন যে আহ, স- বিশ্ব, তুমিও নিউ? আচ্ছা, অনেককেই নিউ দেখছি। তোমরা যারা যারা নিউ আছো তাদেরকে তাদের মানে কি কি টপিক করেছো, একটা দুটো হাফ যা টপিক করেছো সেটা স্যারকে বা ইদ্রিসকে জানাবে, ঠিক আছে? সেই অনুযায়ী তোমাদের আশা করি পরবর্তী ক্লাস হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ফ্রাইডে যে ক্লাসটা নিয়েছিলাম, ইদ্রিস আগে তোমাদের লিংক দিয়ে গেছিল, তোমরা কি সবাই পাওনি? শ্রেয়া সেকেন্ড ক্লাস করছো? আচ্ছা, শ্রেয়া সেকেন্ড ক্লাস করছো মানে আগের ক্লাসটাই করছো। আজকেই নিউ, কোনো টপিক হয়নি, ঠিক আছে। আমাকে বলে লাভ নেই, কারণ আমি তোমাদেরকে এইটা বলে দিচ্ছি এই কারণে যে স্যার আমাকে আগের আগের ক্লাসেও বলেছি, বাট যেহেতু আজকে আমি জানি অনেকে নিউ স্টুডেন্ট আছো, সেই উদ্দেশ্যে আমি কথাটা আবার রিপিট করছি যে আমাদের সিলেবাস কত দূর। এটা আমাদের স্যার জিজ্ঞেস করেছেন যে কবে শেষ হবে। তো যারা মোটামুটি নভেম্বর থেকে ক্লাস করছো সেই সমস্ত স্টুডেন্ট, যেমন আকাশ মনে হয় একটু তাও পরে জয়েন করেছিল, পিন্টু ছিল, পিন্টু আজকে জয়েন করেছো কিনা জানি না। অমিত ছিল একদম পুরনো থেকে। অমিত কি আজকে এসেছো? আচ্ছা, যদি এসে থাকো তাহলে জানাবে। তো যারা নভেম্বর থেকে ক্লাস করছো তাদের মোটামুটি সিলেবাস অলমোস্ট কভার আপ, মানে আজকে যদি আমরা এই টপিকটা করি তো দেন তারপরে দেখবো আমাদের সিলেবাস অলমোস্ট কভার আপ, কারণ আমরা বাকি চ্যাপ্টারগুলো করে ফেলেছি যারা নভেম্বর থেকে ক্লাস করছো, ঠিক আছে। এবার ধরো অনেকেই আছো পরে মার্চ থেকে জয়েন করেছো, অনেকে আছো মে থেকে জয়েন করেছো, অনেকে আছো ফেব্রুয়ারি থেকে জয়েন করেছো, আবার অনেকে আছো জাস্ট নিউ এই একটা দুটো ক্লাসে জয়েন করেছো। এবার তাদের ক্লাস কিভাবে হবে সেটা আমি জানি না, ক্লাস নিশ্চয়ই তোমাদের হবে। বাট স্যার আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে সিলেবাস শেষ কিনা, তো আমি আজকে ক্লাসের পরে বলে দেবো যে মোটামুটি আমাদের ওভারঅল সিলেবাস কমপ্লিট। তবে কিছু তো এক্সট্রা আলোচনা করা থেকে যায়, তো সেগুলো যদি আমাকে একটা দুটো এক্সট্রা ক্লাস দেওয়া হয়, যেমন ধরো জোয়ার ভাটার টাইড, এই পার্টগুলো একটু আলোচনা করে দিতে পারি। এবার তোমরা যারা ধরো আজকেও ফার্স্ট জয়েন করেছো, হ্যাঁ, বিশ্ব সব ক্লাসেই আছে। আচ্ছা, তুমি পিন্টু ফেব্রুয়ারিতে জয়েন করেছো, রাইট। তো তোমরা যারা ধরো ফেব্রুয়ারিতে জয়েন করেছো, যারা মার্চে জয়েন করেছো, যারা আমার আজকে জয়েন করেছো, আগের ক্লাসে জয়েন করেছো, যে যখনই জয়েন করেছো, যার যে টপিক হয়েছে, ধরো তোমার আগের পাঁচটা টপিক হয়নি, কারোর ধরো শুধু একটা টপিকই করেছো, তো সেই অনুযায়ী যদি তোমাদের কাছে ইনফরমেশন চাই সেই ইনফরমেশনগুলো দেবে। আশা করি সেই অনুযায়ী পরবর্তীতে ক্লাস চলবে, ওকে। বাট আজকে ক্লাসের পরে আমি মোটামুটি এটাই স্যারকে ইনফরমেশন দেব যে আমার ওভারঅল সিলেবাস কমপ্লিট। যদি একটা দুটো এক্সট্রা ক্লাস আমাকে দেওয়া হয় তাহলে আমি সেখানে কিছু ওই টাইপস বা এরকম কিছু এক্সট্রা আলোচনা করে দেব। সেটা কিভাবে ক্লাস দেবেন আমি জানি না, সেটা আমি বলবো, তারপরে দেখা যাক কিভাবে ক্লাস দেওয়া হয়, ঠিক আছে।
তো তোমাদেরকেও বলে রাখলাম, স্যারকেও আমি এটা বলবো, যাতে আমাদের মধ্যে কোনো রকমের কনফিউশন বা স্টুডেন্টদের মধ্যে বা স্যারেদের মধ্যে কোনো রকমের কনফিউশন না থাকে, তাই আমি তোমাদের এটা জানিয়ে রাখলাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে স্যার আগের দিন আমাকে জিজ্ঞাসা করছিলেন শুক্রবার ফ্রাইডে যে ম্যাডাম ক্লাস কি হয়েছে, অনেক স্টুডেন্টরা কি বলেছে ক্লাস লিঙ্ক পাইনি। হ্যাঁ, আবার প্রথম থেকে ক্লাস শুরু করলে ভালো হয়। হ্যাঁ, আবার আমাকে বললে তো আবার প্রথম থেকেই ক্লাস শুরু করব নার্গিস। তো আমি জানি না, আমাকে যেভাবে বলা হবে আমি সেভাবেই শুরু করব। তোমরাও বলে, তোমাদের জিজ্ঞেস করলে তোমরাও বলো। তুমি আগস্টে জয়েন করেছো গৌরব, ঠিক আছে। তো আমি, আমাকে নতুন থেকে ক্লাস শুরু করতে বললে আমি নতুন থেকেই করব, মাঝখান থেকে বললে মাঝখান থেকে বলবো, যেভাবে ইনফরমেশন আমাকে দেবে আমি সেভাবে করব। তো তোমাদের যদি ডিমান্ড থাকে নতুনভাবে শুরু করা, সে তোমাদের যদি স্যার জিজ্ঞাসা করেন তাহলে তোমরাও সেটা জানিও, তাহলে আমার সুবিধা হবে। মানে সবাই একই কথা বললে সেই জায়গাটায় কনফিউশনটা থাকে না। আচ্ছা, আর যে প্রসঙ্গটাতে বলছিলাম যে শুক্রবার কিন্তু ক্লাস আমরা নিয়েছিলাম, ম্যাম মিরাজ স্যারকে বলেছিলাম, বলেছে 15 তারিখ থেকে। আচ্ছা, হতে পারে, সেটাও হতে পারে, কারণ 15 তারিখ ধরো মিসেলিনিয়াসটা হয়ে যাচ্ছে, তারপর থেকে নতুন হিসাবে শুরু হতে পারে, সেটা স্যার এখনো আমাকে বলেননি। বাট তোমাদের যখন বলেছে সেটাও হতে পারে হয়তো। আর গত শুক্রবার যে ক্লাস নিয়েছিলাম তার লিঙ্ক কি সবাই পাওনি? ইদ্রিসের একটু অসুবিধা ছিল বলে ও কিন্তু অনেক সকালে লিঙ্ক দিয়ে চলে গেছিল, ঠিক আছে। তো লিঙ্ক তোমরা পেয়েছিল কিনা, মানে আমাকে স্যার জিজ্ঞেস করছিলেন, অনেক স্টুডেন্ট নাকি বলেছে ক্লাস হয়নি, ক্লাস হয়নি। ক্লাস কিন্তু আমরা করেছি, তবে স্টুডেন্ট কম উপস্থিত ছিল। আমি সেটাও জিজ্ঞাসা করছিলাম যে এত স্টুডেন্ট কম কেন। যদি তোমরা কেউ গত শুক্রবারের লিঙ্ক না পেয়ে থাকো, কোনো অসুবিধা হয়ে থাকে লাইভ ক্লাসে, সেটাও একটুখানি জানিয়ে দেবে। জয়ন্ত কি জিজ্ঞাসা করছো? জয়ন্ত বলছে যে এটা কি নিউ ব্যাচ? পেয়েছি রেকর্ড ক্লাস কাজ। হ্যাঁ, নিউ ব্যাচ না ওল্ড ব্যাচ, এটা সব মিলিয়ে ব্যাচ, ঠিক আছে। নিউ ওল্ড সব মিলিয়ে ব্যাচ। এখানে অনেক ধরনের স্টুডেন্ট আছে, মানে একদম পুরনো স্টুডেন্টও আছে, মাঝখানে স্টুডেন্টও আছে, নতুন স্টুডেন্টও আছে। তবে আশা করি আবার নতুনভাবে শুরু হবে। তো চলো, দরকারি কয়েকটা কথা বললাম, চলো আমরা যেটা পড়ছিলাম হিমবাহের সঞ্চয় কার্যের ফলে, ওটা পড়াটা আমরা শুরু করি। আজকেই ফার্স্ট ক্লাস দেবায়ন ম্যানেজে আমি যা সেপ্টেম্বরে অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা, তার মানে তোমাদের তোমাদের নিয়েই, মানে তোমাদের সাথে এবং পুরনো যারা করতে চাইবে আশা করি তাদেরকে নিয়ে, ওই স্যার যেটা বলেছিলেন হয়তো কেউ একজন মেসেজ করলে যে 15 সেপ্টেম্বর থেকে, মানে মিসলিনিয়াস হয়ে যাওয়ার পরে নিউ শুরু হবে। আর সেটা হতে পারে, দেখো কি বলেন, ইনফরমেশন দেন। ম্যাম, বলো। অ্যাকচুয়াল মিসলেনিয়াস পরীক্ষা তো আমাদের আগামী রবিবারে আছে। রবিবারে মিসলেনিয়াস পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে যারা নতুন নতুন অ্যাডমিশন হয়েছে তারা তো ঠিক বুঝতে পারবে না। হ্যাঁ, এবার যারা নতুন রয়েছে তারা তো অলমোস্ট প্রায় সবকিছু জানেই। হ্যাঁ, হ্যাঁ। তো যেগুলো হয়েছে আগে সেগুলো যদি একবার রিভিশন এমসিকিউ বেসড হয়ে যায় তাহলে আশা করি সবার ক্ষেত্রে এটা কাজে লাগবে। এমসিকিউ বেস, দেখো অত সিলেবাসের এমসিকিউ করানোর মতো হাতে টাইম নেই, কারণ একটা ক্লাসে আমাদের যা ক্লাসের টাইম থেকে 10টার বেশি এমসিকিউ করানো যাবে না, ঠিক আছে। আর 10টা এমসিকিউ একটা চ্যাপ্টার থেকেই হয়ে যায়। তো এমসিকিউ করানো, কারণ আজকে আমাদের সোমবার, তো এই সরি রবিবার, খুব বেশি হলে আর দুটো ক্লাস পাবো। তো এই দুটো ক্লাসে যদি এমসিকিউ একটু আলোচনা করতে বলে সেটা আমি করতে পারি, কিন্তু সেটা যে ওভারঅল পুরো সিলেবাসটাকে কভার করে হবে সেটা নয়। তবে কিছুটা আইডিয়া পেতে পারো, যেমন সোমবার একটা ক্লাস, সোমবার কালকে সকালে একটা ক্লাস নিতে পারি আমি। কালকে সকালে ইদ্রিস ক্লাস থাকে না তো 11:30 থেকে, অন্য কোনো টিচারের? না 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 না। আচ্ছা, আর একটা হচ্ছে শুক্রবার, তারপরেই তো সানডে আমাদের পরীক্ষা পড়ছে। হ্যাঁ জয়ন্ত, বলো কি কথা বলবে। তো এই দুটো ক্লাসে ম্যাম আমি, হ্যাঁ এক সেকেন্ড জয়ন্ত, এক সেকেন্ড। তো এই দুটো ক্লাসে আমি কিছু এমসিকিউ করিয়ে দিতে পারি, সেটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিছু একটা আইডিয়া পাবে, তবে সেটা তো পুরো সিলেবাস কভার হবে না, কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট দেখে কিছু এমসিকিউ ডিসকাশন করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা বলো জয়ন্ত, কি বলছিলে বলো। ম্যাম বলছি আমি আগের দিন ব্যাচটা পারচেজ করেছি, তো আমি তো কিছুই বুঝতে পারছি না এটা ওল্ড ব্যাচ না নিউ ব্যাচ, কিভাবে শুরু হবে, কোথা থেকে শুরু হবে, কবে ক্লাস হবে প্রথম থেকে, একটু ম্যাডাম আশা ক্লিয়ারলি করি যদি বলেন তোমাদের তাহলে ভালো নতুন হয়। থেকেই শুরু হবে, আহ, আচ্ছা। 15 সেপ্টেম্বরের পর থেকে, তাই তো ইদ্রিস? হ্যাঁ ম্যাম, এটার সম্বন্ধে যদি আমিও মানে আমার কাছেও কোনো ইনফরমেশন হ্যাঁ, নেই। এটাই সমস্যা। তো, মানে আমার কাছেও সেইভাবে হ্যাঁ। ইনফরমেশনটা নেই। এবং আমি এই জন্য তোমাদেরকে ক্লাসের শুরুতেই এই কথাটা বললাম, যে এই একটাই কারণে,
যে যেহেতু মানে কবে থেকে আবার প্রথম করে ক্লাস শুরু হবে সেই ইনফরমেশনটা আমার কাছে নেই। তবে আমাকে মিরাজ স্যার যেটা জিজ্ঞাসা করেছেন যে ম্যাডাম আপনার সিলেবাস শেষ হতে আর কটা ক্লাস লাগবে, তো আমি বলেছি আমার আর একটা দুটো, মানে যেটা আমাকে গত সপ্তাহে জিজ্ঞাসা করেছিল সেই বেসিসে বলেছি একটা দুটো। মানে মোটামুটি ধরো যারা নভেম্বর থেকে ক্লাস করছো তাদের সিলেবাস আজকের ক্লাসটা হওয়ার পরে অলমোস্ট কভার আপ। এবার যেটা ইদ্রিস বললো যে সামনে যেহেতু সানডে মিসলেনিয়াস পরীক্ষা আছে, নতুন পুরনো সবার ক্ষেত্রেই হেল্পফুল যে আমি সোমবার মানে আগামীকাল আর শুক্রবার দুটো ক্লাস নিয়ে কিছু এমসিকিউ, সেটা পুরো সিলেবাস কভার আপ না হলেও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ডিসকাস করে দিলাম, যেটা তোমাদের নতুন যারা আছো পুরনো যারা আছো সবার জন্যই কাজে লেগে যাবে। সানডে পরীক্ষা দিয়ে দিলে মিসলেনিয়াস, যারা দিচ্ছ না ওকে, আফটার মিসলেনিয়াস হয়তো তোমাদের নতুন করে শুরু হবে, বাট সেটা কবে থেকে হবে সেই ইনফরমেশন আমার কাছে নেই, ইদ্রিসের কাছেও আশা করি নেই। এটা একটুখানি তোমরা মিরাজ স্যারের সাথে কথা বলবে, নিশ্চয়ই তোমাদেরকে সেই ইনফরমেশন দিয়ে দেবেন। স্যারের নিশ্চয়ই চিন্তা ভাবনা আছে, স্যার যথেষ্ট ভালোভাবে ক্লাস প্রোভাইড করেন, মানে স্যার কখনোই কম ক্লাস দেন না, মানে ক্লাসের ক্ষেত্রে স্যারের কোনো কার্পণ্য নেই, যথেষ্ট ক্লাস উনি দেন। এবং তিনি নিশ্চয়ই কোনো একটা চিন্তা ভাবনা করে রেখেছেন যে এই ডেট থেকে দেবে। তো হয়তো এই পরীক্ষাটার জন্য ওয়েট করছেন, বা আমরা টিচাররা জানাবো যে আমাদের সিলেবাসটা শেষ হয়েছে এর জন্য ওয়েট করছেন। তো আমি আজকে বলে দেবো, তারপর দেখো তোমরা নিশ্চয়ই কোনো ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আজকে আমরা একটুখানি শেয়ার করি, পড়াটা একটু শুরু করি, যেটা হচ্ছে আমাদের হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপটা ছিল সেটা আমরা আজকে পড়বো। আচ্ছা এইগুলো আমরা আগের দিন পড়েছি, ঝুলন্ত উপত্যকা। যে তোমরা যারা যারা নতুন রয়েছো, তোমরা কিন্তু মাঝে মধ্যে ভিডিও অন করছো, অন করবে না ভিডিও। প্রয়োজন হলে তোমরা মাইক্রোফোন অন করে প্রশ্ন জিজ্ঞাসা করবে। একদম, একদম, একদম ইদ্রিসের কথাটা কিন্তু মানতেই হবে, ঠিক আছে? মানে হয়তো প্রথম জয়েন করেছো বুঝতে পারছো না কি এক দুবার অন হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাট কোনো কারণেই ভিডিও অন করবে না, মাইক অন করে বলবে, না হলে মেসেজ করবে যখন দেখবে আমি এই স্ক্রিন শেয়ার করেছি। আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এই আফটার স্ক্রিন শেয়ার যদি কারোর কোনো বক্তব্য থাকে সেটা মাইক্রোফোন অন করে জিজ্ঞাসা করবে, কারণ স্ক্রিন শেয়ার করলে মেসেজ দেখা যায় না। আর যখন আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দেবো তখন তুমি এমনি ফোন করে বলতে পারো, ঠিক আছে, মানে এমনি মেসেজ করেও আমাকে বলতে পারো, ওকে? আচ্ছা, তো চলো আমরা সঞ্চয়জাত ভূমিরূপ দিয়ে শুরু করি। আচ্ছা আমরা আগে যেটা দেখেছি মানে আমাদের হিমবাহের ক্ষয়কার্যের ফলে যেটা ভূমিরূপ আমরা আগের দিন ফ্রাইডে ক্লাসে করেছি। তো হিমবাহের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপটা হিমবাহ কোথায় তৈরি করে? পাহাড়ের গায়ে, মানে ওই যে পাহাড়ের উঁচু ও জায়গা থেকে হিমবাহটা আস্তে আস্তে পাহাড়ের গা বরাবর নিচের দিকে নেমে আসছে, সেই জায়গাটাতে শুরু করে ক্ষয়কাজ, মানে পাহাড়ের গায়ে ক্ষয়কার্যের ভূমিরূপগুলো তৈরি করে। সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি করে সেগুলো মূলত হিমবাহ পাহাড়ের পাদদেশে করে, মানে ওই পাহাড় থেকে যে ক্ষয়িত পদার্থগুলোকে ক্যারি করে নিয়ে আসে সেগুলোই তার পাহাড়ের পাদদেশে নিয়ে চলে আসে। এবার পাহাড়ের পাদদেশে হিমবাহ এসে পৌঁছালে কি হয়, হিমবাহ গলে জল হয়ে যায়, আর ওই ক্ষয়িত পদার্থগুলো জমে বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি করে, সেগুলোকে আমরা বলি সঞ্চয়জাত ভূমিরূপ। যার মধ্যে প্রধান এক ধরনের ভূমিরূপ হলো গ্রাবরেখা বা মোরেন, ইংলিশে বলি আমরা মোরেন, দেখো তলায় লেখা আছে মোরেন, আর বাংলায় বলি আমরা গ্রাবরেখা। আচ্ছা এই প্রসঙ্গে আমাদের একটা উল্লেখযোগ্য গ্রাবরেখার বৈশিষ্ট্য হচ্ছে যে আগের যে পয়েন্টটা আমরা বললাম যে সঞ্চয়জাত ভূমিরূপ মানে হচ্ছে আমাদের পাহাড়ের পাদদেশে তৈরি হয়, এবং ক্ষয়জাত ভূমিরূপ মানে পাহাড়ের গায়ে তৈরি হয়, পর্বত গাত্রে। কিন্তু এই গ্রাবরেখার ক্ষেত্রে আমরা একটা ব্যতিক্রম উদাহরণ দেখতে পাই, যে গ্রাবরেখা জিনিসটাও কিন্তু তৈরি হয় আমাদের পাহাড়ের গায়ে, যদিও এটা সঞ্চয়জাত ভূমিরূপ, মানে তৈরি হওয়ার কথা পাহাড়ের পাদদেশেই, কিন্তু পাহাড়ের পাদদেশে এই সঞ্চিত ভূমিরূপটা তৈরি হয় না, এই ভূমিরূপটা তৈরি হয় পাহাড়ের গায়ে, ঠিক আছে? তো কিভাবে তৈরি হয় আমরা একটুখানি দেখবো। যারা আগের ক্লাসটা করোনি তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে,
তার কারণ হচ্ছে এটা রিলেটেড পার্ট, ক্ষয় কাজের সাথে সঞ্চয় কার্য অবশ্যই এটা রিলেটেড পার্ট। মোটামুটি তারা যারা আজকে নতুন জয়েন করেছো বা আগের ক্লাসটা করনি, মোটামুটি তারা একটু যতটা ক্লাস হচ্ছে বোঝার চেষ্টা করো, তোমাদের যখন আবার নতুন করে শুরু হবে তখন প্রথম থেকে পড়বে, তখন আশা করি বুঝতে পারবে। তো ধরো পাহাড়ের ওপরে এই যে আমাদের হিমবাহটা রয়েছে, এই হিমবাহটা তার নির্দিষ্ট জায়গা পাহাড়ের গা দিয়ে নামে, তখন সে একটা হিমদ্রোণী বা তার যাওয়ার রাস্তা, যাকে আমরা হিমদ্রোণী বা কড়ি বা সার্ক বলি, সেটা তৈরি করে। ঠিক আছে, তো হিমদ্রোণী, কড়ি বা সার্ক হচ্ছে হিমবাহের একটা ক্ষয়জাত ভূমিরূপ, যেটা আমরা অলরেডি আগের দিন ক্লাসে পড়েছি। তো এই হিমবাহ বা কড়ি বা সার্ক, বা এক কথায় পাতি কথায় বলতে পারি, হিমবাহ যখন পাহাড়ের ওপর থেকে নিচে নামে, তার যাওয়ার যে রাস্তাটা তৈরি করে, সেই রাস্তাটাকেই আমরা হিমদ্রোণী বলি। তো হিমদ্রোণী তৈরি করার সময় যদি দেখা যায় এই রাস্তাটার মাঝখানে কোনো একটা ফাটল বা গর্ত আছে, ধরো এরকম ভাবে কোনো একটা ফাটল বা গর্তের অবস্থান করছে, ঠিক আছে, তো এই ফাটল বা গর্তগুলোকে আমরা কি করি, আহ, মানে একটুখানি ডাউন পোর্শন বলতে পারো। তো তখন আমরা যেটা দেখতে পাই, আচ্ছা কারোর মাইক্রোফোন কিন্তু অন আছে, আমি ক্লাসের শেষে জিজ্ঞাসা করব কার কি সুবিধা অসুবিধা, তখন বলো, কারোর মাইক্রোফোন অন আছে অফ করে দিও। তো এই হিমবাহটা যখন এই হিমদ্রোণীর ওপর দিয়ে নামছে, তখন তার সাথে বিভিন্ন মানে হিমবাহটা একটা বরফের চাই, সে যখন পাহাড়ের ওপর থেকে নামছে, তার সাথে বিভিন্ন ছোট বড় নুড়ি পাথরও ক্যারি করে নিয়ে আসছে। সেই ছোট বড় নুড়ি পাথরগুলো যখন এই ফাটলের ওপর দিয়ে ক্রস করছে, তখন এই ফাটলের মধ্যে আটকে যাচ্ছে নুড়ি পাথরগুলো, ঠিক এরকম ভাবে আটকে যাচ্ছে। আটকে গেলে দূর থেকে তাকে দেখতে অনেকটা ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে লাগে, যে ডিমের একটা ঝুড়ির ওপর এরকম পরপর ডিমগুলো রেখে দিলে যেমন দেখতে লাগে, সেই রকম টাইপের একটা দেখতে লাগে। এগুলোকে আমরা বলি গ্রাবরেখা বা মোড়েল। তাহলে এটা কিন্তু হিমবাহের সঞ্চয় কার্যের ফলে তৈরি হচ্ছে, কিন্তু পাহাড়ের গা মানে পাহাড়ের ওপরেই এই ভূমিরূপটা তৈরি হচ্ছে। নর্মালি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ পাহাড়ের পাদদেশে হয়, বাট গ্রাবরেখা পাহাড়ের মধ্যেই ওপরেই তৈরি হচ্ছে। আচ্ছা, এই গ্রাবরেখার আবার অনেকগুলো ভাগ রয়েছে, যেমন ধরো প্রথম ভাগ হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা বা ল্যাটেরাল মোড়েল। এটার মানে কি, হিমবাহ প্রবাহর উভয় পাশে যদি তৈরি হয়, তার মানে ধরো দুটো পাশাপাশি হিমবাহ নামছে, তার পাশে যদি এরকম পোর্শনের গ্রাবরেখা তৈরি হয়, তখন তাকে আমরা বলছি পার্শ্ব গ্রাবরেখা। পরেরটা হচ্ছে ভূমি গ্রাবরেখা। ভূমি গ্রাবরেখা মানে হচ্ছে গ্রাউন্ড মোড়েল। যে ছবিটা আমি এঁকেছি এটাই হচ্ছে ভূমি গ্রাবরেখা, মানে হিমবাহর যে রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে আসছে, হিমবাহের তলায় যখন কোনো ফাটলে পাথরগুলো আটকে যাচ্ছে, তখন গিয়ে যে গ্রাবরেখা তৈরি করছে তাকেই বলছি আমরা ভূমি গ্রাবরেখা। এবং হিমবাহ একদম ওপর থেকে নিচে নেমে গেলে তবে এই গ্রাবরেখাটা আমরা দেখতে পাই। নেক্সট আসি রোজেন গ্রাবরেখা। কতকগুলি গ্রাবরেখা একে অপরের ওপরে সঞ্চিত হলে, তার মানে ধরো এখানে একটা গ্রাবরেখা তৈরি হয়েছে, প্রথমে তার উপরে আবার কিছু শিলাখণ্ড জমা হচ্ছে। কখন এটা হতে পারে, ধরো একাধিকবার যখন হিমবাহ একই রাস্তা দিয়ে নামতে থাকে, মানে এখানে ধরো একটা হিমবাহের চাই তৈরি হয়েছে, বরফের চাই, যেটাকে আমরা হিমবাহ বলি। সে প্রথম যখন আস্তে আস্তে নিচের দিকে নামছে, তখন সে একটা অ্যাট ফার্স্ট গ্রাবরেখা তৈরি করলো, করে নেমে গেল। আবার তার কয়েক বছর পর দেখা গেল এর মাথায় আবার একটা হিমবাহ তৈরি হয়েছে, সে আবার ওই একই রাস্তা ধরে নামছে। তো একই রাস্তা ধরে নামার সময় যে পাথরগুলো ফাটলে আটকে গিয়ে গ্রাবরেখা তৈরি করেছিল, তার ওপরে অল্প অল্প কোনো খাঁজ ছিল, সেখানে আবার পাথর আটকে গিয়ে আবার আরেক ধরনের গ্রাবরেখা তৈরি করলো। মানে একটা গ্রাবরেখা তৈরি হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে তার ওপরে আরো পাথর জমে আরো একটা গ্রাবরেখা তৈরি করলো। এইভাবে একের সাথে অপরে, মানে একটার ওপরে যখন আরেকটা তৈরি হয়, তখন তাকে আমরা বলি রোজেন গ্রাবরেখা। নেক্সট হচ্ছে মধ্য গ্রাবরেখা বা মিডিল গ্রাবরেখা। মিডিল গ্রাবরেখা মানে হচ্ছে আমাদের দুটো ধরো পাশাপাশি পাহাড়,
ধরো এরকম দুটো পাশাপাশি পাহাড় আছে, আর দুটো পাশাপাশি পাহাড়ের মাথা থেকে হিমবাহ নামছে, নেমে এরকম দুটো হিমদ্রোণী তৈরি করছে। এবার এই যে মাঝখানের অংশটাতে যেটা উঁচু হয়ে থাকে, যেটাকে আমরা ক্ষয়কার্যের ফলে এরিটি পড়েছিলাম, সেই এরিটি জায়গাটাতে বা দুটো পাহাড়ের জয়নিং পয়েন্টটাতে হিমবাহের ধাক্কায়, ধরো এদিকে যে হিমবাহটা নামছে তার ধাক্কায় কিছু পাথর এখানে আটকে যাচ্ছে, এদিক থেকে যে হিমবাহটা নামছে তার ধাক্কায় কিছু পাথর এখানে আটকে যাচ্ছে। এর ফলে দুটো হিমবাহের মাঝখানে পাথরগুলো সঞ্চিত হয়ে যে গ্রাবরেখা তৈরি করে তাকেই আমরা বলছি মধ্য গ্রাবরেখা বা মিডল মোরেন। আচ্ছা, নেক্সট হচ্ছে হিমতল গ্রাবরেখা বা সাবগ্লেশিয়ার গ্রাবরেখা। হিমতল মানে অনেকটা আমাদের ওই ভূমি গ্রাবরেখার মতোই। ভূমি গ্রাবরেখাটা আমরা বলেছিলাম যে হিমবাহের নিচে, মানে হিমবাহের তলদেশে যে রক্স বেডটা থাকছে, যে রাস্তা দিয়ে আসছে, সেখানে জমা হলে তাকে আমরা বলছি ভূমি গ্রাবরেখা। আর সাবগ্লেশিয়ার গ্রাবরেখা বা হিমতল মানে হচ্ছে, ধরো হিমবাহ যে রাস্তা দিয়ে নামছে সেই রাস্তায় একটা গভীর গর্ত আছে, কোনো ফাটল না, ধরো একটা গভীর গর্ত আছে, তাহলে হিমবাহ নামার সময় ওই গর্তটার ওপর দিয়ে যখন নামবে, ধরো এই জায়গাটাতে একটা গভীর গর্ত আছে এরকম, এই হিমবাহটা নামার সময় যখন এই গর্তটার ওপর দিয়ে নামবে, তখন বড় ছোট মাঝারি শিলাখণ্ড থাকলে এই গর্তটার মধ্যে কি হবে, ঢুকে যাবে, ঢুকে গিয়ে অনেকটা ভেতরে গভীরে গ্রাবরেখা তৈরি করবে, সেটাকেই বলা হয় হিমতল গ্রাবরেখা বা সাবগ্লেশিয়ার মোড়ে। নেক্সট হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে প্রান্ত গ্রাবরেখা, মানে একদম শেষে। প্রান্ত কথাটার অর্থই শেষ, মানে যখন হিমবাহ একদম নিচের দিকে পাদদেশে নেমে আসবে, ঠিক লাস্ট জয়েনিং পোর্শনে, ধরো একদম এখানটা হচ্ছে এন্ড, এখানটা পাদদেশ, ঠিক এরকম জয়েনিং পোর্শনে যদি পাথর কিছু জমে, ফাটলের মধ্যে অবশ্যই ফাটল থাকতে হবে এবং তার মধ্যে কিছু শিলাখণ্ড জমে এইরকম ভূমিরূপ তৈরি করে, তখন তাকে আমরা বলি প্রান্ত গ্রাবরেখা। ঠিক আছে, তাহলে এক কথায় আমরা প্রথমে কি মনে রাখবো, গ্রাবরেখা বা মোরেন হচ্ছে হিমবাহে সঞ্চয়জাত ভূমিরূপ, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন, কারণ এগুলো থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন আসে, জাস্ট ওয়ান লাইনার ডাইরেক্ট প্রশ্ন, যে ধরো গ্রাবরেখা বা মোরেন ফর্মড বাই, অপশনে থাকবে ইরোশনাল ল্যান্ডফর্ম অফ রিভার, ডিপোজিশনাল ল্যান্ডফর্ম অফ গ্লেশিয়ার, মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে তৈরি, নাকি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে তৈরি, নাকি নদীর ক্ষয়কার্যের ফলে তৈরি, এরকম অপশন থাকে। তো তার জন্য জাস্ট এক দু লাইন করে ডেফিনেশন গুলো মনে রাখা আর মূল পয়েন্ট গুলো মনে রাখা, বেশি পড়ার এখানে কিছু নেই, তাই আমি খুব ডিটেলসে না গিয়ে জাস্ট জিনিসটাকে বুঝিয়ে রাখছি। তাহলে এক কথায় কি মনে করব আমরা, যে গ্রাবরেখা মানে হচ্ছে হিমবাহ চলার পথে যদি কোনো ফাটল থাকে, সেটা ওপরে হতে পারে, পাশে হতে পারে, নিচে হতে পারে, দুটো হিমবাহের মাঝখানে হতে পারে, ওই ফাটলে হিমবাহ যে ছোট নুড়ি পাথরগুলোকে ক্যারি করে নিয়ে আসছে সেগুলো আটকে যায়, আটকে যাওয়ার ফলে কি দেখা যায়, ওখানে বড় বড় নুড়ি পাথরগুলো বসে থাকে। কখন দেখা যায়, হিমবাহ যখন পুরো পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন সেগুলোকে দেখা যায়, দেখতে পাওয়া যায়, এবং পুরো পাথরের অংশগুলো তখন দেখতে লাগে ডিম ভর্তি ঝুড়ির মতো, সেটাকেই আমরা বলি গ্রাবরেখা। তাদের অবস্থান অনুযায়ী আমরা এতগুলো ভাগ করলাম, ভাগগুলো জাস্ট এক লাইন করে জিনিসটা কি কোথায় তৈরি হয় মনে রাখলেই হবে। এরপরে চলে আসছি আমরা ড্রামলিন। ড্রামলিন খুব খুব পরীক্ষাতে আসে, প্রস্তর ড্রামলিন বা রক্স ড্রামলিন। ড্রামলিনটা তৈরি হয় হিমবাহের পাদদেশে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে তৈরি হয় দেখো, পুরোটাই প্রাকৃতিকভাবে তৈরি হয়। প্রথমে একটা বড় পাথর, তারপরে মাঝারি কোনো সাইজের পাথর, তারপরে একটা মাঝারি পাথর, তারপরে একটা ছোট পাথর, এরকম ভাবে যদি পাহাড়ের পাদদেশে হিমবাহ ক্যারি করে নিয়ে আসা পাথরগুলো নিজে থেকে প্রাকৃতিকভাবে সঞ্চিত হতে শুরু করে, তখন এইটাকে আমরা যদি একটা লেখচিত্রর মাধ্যমে দেখি, দেখতে লাগে
অনেকটা ওল্টানো নৌকার আকৃতি বিশিষ্ট বা ওল্টানো চামচের মতো, ঠিক আছে? দেখো এই সাইডটা আমার কেটে গেল। ওল্টানো সেই পাল তোলা নৌকাগুলো যেমন দেখতে হয়, ওল্টানো নৌকা আকৃতি বিশিষ্ট বা একটা চামচকে উল্টে দিলে যেমন দেখতে লাগে সেই রকম। কিন্তু এই যে পাথরগুলো প্রথমে বড়, তারপরে ধরো মাঝারি, তারপরে ধরো ছোট, এইগুলো যে পরপর বসে এরকম নিজেরাই বসে, কোনো আর্টিফিশিয়ালি কেউ কিন্তু গিয়ে বসিয়ে দেয় না। তো প্রাকৃতিকভাবেই যখন এগুলো তৈরি হয়, দেখতে আকৃতিটা তৈরি হয় ওল্টানো নৌকা আকৃতি বিশিষ্ট বা চামচের মতো, মানে এরকম এরকম টাইপের তৈরি হয়, তখন তাকে আমরা বলি ড্রামলিন। ওকে। আচ্ছা, এছাড়া আরো বেশ কয়েকটা ভূমিরূপ দেখতে পাই, যেমন হচ্ছে ধরো আমাদের আউট ওয়াশ প্লেন, যেটা আমাদের এখানে লেখা নেই, আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরা একটু করে অ্যাড করে নেবে। আউট ওয়াশ প্লেন বা বহির্ধৌত সমভূমি, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। আর যখন এই বহির্ধৌত সমভূমি কথাটা থাকে তখনই নদীর সাথে গুলিয়ে যায়, কারণ সমভূমি বলতেই আমরা নদীর অবস্থান বুঝি। বহির্ধৌত সমভূমি বা আউট ওয়াশ প্লেন, ঠিক আছে? তো এই জিনিসটা কি দেখো, হিমবাহ যে প্রচুর নুড়ি পাথরকে ক্ষয় করে ওপর থেকে ক্যারি করে নিয়ে আসছে পাহাড়ের পাদদেশে, এসে জমা করছে, জমা করে সেগুলো গলে যাচ্ছে, মানে হিমবাহ গলে যাচ্ছে। কিন্তু হিমবাহ গলে গেলেও সেখানে বেশ কিছু নুড়ি পাথর পড়ে থাকছে। হিমবাহ গলে গিয়ে জল হয়ে যাচ্ছে, কিন্তু যে ক্ষয়িত পদার্থগুলোকে ক্যারি করে নিয়ে আসে সেগুলো পাহাড়ের পাদদেশে সঞ্চিত হচ্ছে, হয়ে যে সমভূমি তৈরি করে তাকে আমরা বলি বহির্ধৌত সমভূমি বা আউট ওয়াশ প্লেন। তো এরকমই আরো দুটো সমভূমি আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে এসকার। এসকারও হচ্ছে হিমবাহ বাহিত পদার্থ জমে তৈরি হয় এসকার। আরেকটা হচ্ছে কেম। 9-10 বইতে এগুলো খুব ভালো করে দেওয়া আছে, যদি তোমরা চাও ওই বই থেকেও জাস্ট ডেফিনেশন গুলো পড়ে ছবিটা মনে রাখতে পারো। এগুলো কিন্তু আমাদের খুব বেশি ডিটেলসে পড়ার কিছু নেই। যখন দেখবে আমরা আগে ইন্ডিয়া বা অন্যান্য টপিক পড়েছি তখন কিন্তু অনেক ডিটেলসে আমরা ম্যাপ দেখে দেখে পড়েছি, বাট এই পার্টগুলো খুব ডিটেলসে পড়ার মতো কিছু নেই। নিজেরা স্কুল লেভেলের বই থাকলে সেখান থেকে একবার রিড আপ করে নিয়ে জাস্ট ছবিটা মনে রাখতে পারো, না হলে তো এই নোটটা পাবি সেখান থেকে পড়ে নিতে পারবে। বাট স্কুল লেভেলের বইতেও এগুলো সবই দেওয়া আছে। তো বহির্ধৌত সমভূমি, এসকার, কেম, এই সবগুলোই হচ্ছে আমাদের হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ, ঠিক আছে? তো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় তাদের মধ্যে 3টে হচ্ছে সমভূমি, মানে হিমবাহ পদার্থগুলো এনে পাদদেশে জমা করে এই সমভূমি তৈরি করে। এদেরই এক ধরনের সমভূমি আমরা কাশ্মীরে ঝিলাম নদীর উপত্যকা অঞ্চলে দেখতে পাই, যেটাকে আমরা কারে ওয়াশ সমভূমি বলে থাকি। সেটাও কিন্তু হিমবাহ দ্বারাই তৈরি। এটা একমাত্র আমরা কাশ্মীরে ঝিলাম নদীর উপত্যকা অঞ্চলে দেখতে পাই। সেটাকে আমরা কি বলি? কারে ওয়াশ সমভূমি, ঠিক আছে? তো এই কারে ওয়াশ সমভূমি আমরা আমাদের তৈরি হয় কিভাবে? হিমবাহ বাহিত পদার্থগুলো নদীর তীরে এসে যখন জমা হয় যে সমভূমি তৈরি করে তাকে আমরা বলি কারে ওয়াশ। কাশ্মীরের এই কারে ওয়াশ ভীষণ বিখ্যাত ফর স্যাফরন কাল্টিভেশন। এশিয়ার একমাত্র জায়গা যেখানে স্যাফরন কাল্টিভেশন হয়, আর কোথাও হয় না। নর্মালি নদী তীরবর্তী অঞ্চল মানে আমরা বুঝি নদী সেখানে পলি সঞ্চয় করে সমভূমি তৈরি করবে, কিন্তু নদীর উচ্চ গতিতে নদী পলি সঞ্চয় করে না। তো ঝিলাম নদীর যেখানে উচ্চ গতি মানে পার্বত্য প্রবাহ, সেখানে দেখা যাচ্ছে যে ঝিলাম নদী কোনো পলি সঞ্চয় করে সমভূমি তৈরি করেনি, কিন্তু ঝিলাম নদীর তীরে এক ধরনের সমভূমি দেখা যায় যেটা হিমবাহ বাহিত পদার্থ জমে তৈরি হয়েছে, সেটাই হচ্ছে আমাদের কারেওয়া। সেটা একমাত্র কাশ্মীরের ঝিলাম নদী উপত্যকাতেই দেখা যায়। ওকে, এই টোটাল গেল আমাদের হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ। আগের দিন আমরা পড়েছি হিমবাহের ক্ষয় কার্যের ফলে এই যে এই ভূমিরূপগুলো আগের দিন আমরা পড়েছি।
তার আগের দিন আমরা নদী পড়েছি, মানে এই ভূমিরূপগুলো আমরা বেশ 2-3টে ক্লাস কভার আপ করেছি। এই যে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, বদ্বীপ, স্বাভাবিক বাঁধ, প্লাবনভূমি, এগুলো সবই কভার করেছি। তো নদী আর হিমবাহটাই যে ভূমিরূপগুলো আমাদের সব থেকে বেশি পরীক্ষাতে আসে, ঠিক আছে, তাই করিয়ে দিলাম। কিন্তু যখন তোমাদের এই নোটটা আমি দেব, সেখানে দেখবে এই বায়ুর ক্ষয়কার সঞ্চয় কার্যের ফলেও কিছু ভূমিরূপ রয়েছে, এবং তার সাথে মনে হয় ক্রাস্ট রয়েছে, ডেজার্ট পেভমেন্ট রয়েছে, অপসারিত না, বায়ুটা অবধি আছে। তো বায়ুটার খুব বেশি যে পরীক্ষাতে আসে সেটা নয়, তোমরা নোটটাতে থাকবে, তোমরা চাইলে একবার রিডিং করে নিতে পারো। কারণ বায়ু হচ্ছে বালির যেখানে বেশি দেখা যায় সেই সব জায়গাতে দেখা যায়, ম্যাম ধরো মরু অঞ্চলে। মানে আমাদের এখানে ধরো যদি বায়ু প্রবাহিত হয়, তাহলে এখান থেকে উড়ে যেতে গেলে মানুষজন উড়ে যাবে, ঘর বাড়ি উড়ে যাবে, তো তারা তো কি আর কোনো ভূমিরূপ তৈরি করতে পারবে না। কিন্তু শুষ্ক মরুভূমি মানে ওপেন ল্যান্ড অঞ্চলে বছরের নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিক থেকে বায়ু প্রবাহিত হলে কি হয়, ওইখানকার কোনো জায়গার বালি উড়ে যাচ্ছে, উড়ে যাওয়ার সময় কোনো পাহাড়কে ঘর্ষণ করে চলে যাচ্ছে, তার ফলে কোনো ভূমিরূপ তৈরি হচ্ছে। বালি যেখান থেকে উড়ে যাচ্ছে সেখানে গর্ত তৈরি হচ্ছে, যেটাকে আমরা ধান্দ বলি, সেটাও একটা ধরনের ভূমিরূপ। আবার বালিটা উড়ে গিয়ে আরেকটা জায়গায় যেখানে পড়ছে সেটা সেখানে জমা হচ্ছে, সেটাকে আমরা বলছি বালির সঞ্চয়জাত ভূমিরূপ। তো এরকম ভূমিরূপগুলো রয়েছে, এগুলো একটু রিডিং করে নিতে পারো, কারণ খুব ডিটেলসে পড়ার দরকার নেই, বারবারই বলছি। শুধু একটা ভূমিরূপ নিয়ে আমি একটুখানি আলোচনা করে দিই, বায়ুর, সেটা আমাদের পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে লোয়েস্ট সমভূমি। লোয়েস্ট সমভূমিটা এখানে আছে কিনা একটু দেখে নিই। না, লোয়েস্ট সমভূমিটা এখানে নেই। আচ্ছা, লোয়েস্ট সমভূমি মানে হচ্ছে, লোয়েস্ট কথাটার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু, মানে এক জায়গার বালি যখন উড়ে গিয়ে অনেকটা দূরে বালিটা গিয়ে সঞ্চিত হয়, তখন তাকে বলা হয় লোয়েস্ট সমভূমি। যেমন সাপোজ ধরো আমাদের যে মরুভূমি রয়েছে রাজস্থানে, তার কিছুটা অংশ পাকিস্তানেও রয়েছে। তো আমাদের এমন নির্দিষ্ট দিক থেকে একটা বায়ু প্রবাহিত হচ্ছে যে আমাদের রাজস্থানের বালি উড়ে গিয়ে পাকিস্তানের কোনো জায়গাতে হচ্ছে। তো আমাদের দেশের বালি, ইন্ডিয়ার বালি উড়ে গিয়ে পাকিস্তানের কোনো জায়গায় ডিপোজিট হলে তখন আমরা সেটাকে বলবো লোয়েস্ট সমভূমি। মানে ডিপোজিট হওয়া মানে কোনো গম্বুজাকৃতি নয়, সমভূমি তৈরি করলে, বালি দিয়ে সমভূমির মতো তৈরি করলে তাকে আমরা বলবো লোয়েস্ট সমভূমি। এর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে চীনের ওপরে, চীনের ওপরে রয়েছে গোবি মরুভূমি, মঙ্গোলিয়ার গোবি মরুভূমি। তো সেই গোবি মরুভূমির বালি উড়ে এসে চীনের হুয়াংহো নদীর তীরে জমা হয়েছে এবং এই লোয়ের সমভূমি তৈরি করেছে। এতে অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে নদীর তীরে সবসময় পলিমাটি দেখা যায়, যার ফলে চাষ করতে সুবিধা হয়, কিন্তু সেই পলিমাটির ওপরে যখন বালি এসে জমা হয় তখন তাতে আর চাষ হয় না। ফলে হুয়াংহো নদীর তীরে বেশ কিছু বিস্তৃত অঞ্চল বালুকাময় জায়গায় পরিণত হয়েছে, এবং সেই বালিটা এসেছে চীনের উত্তর দিকে অবস্থিত মঙ্গোলিয়ার গোবি মরুভূমি থেকে। এটা প্রত্যেক বছরই নির্দিষ্ট সময় বায়ু প্রবাহের সাথে উড়ে এসে জমা হয়। তো এই ধরনের ঘটনা ঘটলে তখন তাকে আমরা বলি লোয়েস্ট সমভূমি। লোয়েস্ট কথাটার অর্থ স্থানচ্যুত বস্তু, মানে এক জায়গা থেকে বালি উড়ে গিয়ে আরেক জায়গায় জমা হলে। ওকে, তো মোটামুটি এইটুকুই আপাতত পড়ে যাও, তাহলেই যথেষ্ট তোমাদের জন্য। আর বাদ বাকি যা সিলেবাস আমরা পড়েছি অনেক ডিটেলসে পড়েছি, আশা করি এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। আর মিসলেনিয়াসে ম্যাক্সিমামটা কারেন্ট অ্যাফেয়ারেন্স আর স্ট্যাটিক পার্ট থাকে। ওভারঅল যারা পুরনো স্টুডেন্ট আছো, সব মানে যাদের ওভারঅল সিলেবাস কভার করা হয়েছে, আশা করি তাদের কোনো প্রশ্ন আটকাবে না, ঠিক আছে? আচ্ছা বলো, বোঝা গেছে? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলো। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে সবার? আজকে খুব অল্প ছোট পাঠিং পড়েছি, তার কারণ হচ্ছে এটা আমাদের একটা এক্সটেনশন পার্ট ছিল। তার থেকেও বড় কথা, আজকে অনেকে নতুন আছো, একদম এইগুলো প্রথম থেকে শুরু না করলে একটু বুঝতে অসুবিধা। এই ছোট্ট যে পার্টটা আমাদের বাকি ছিল সেই পার্টটাই আমরা আজকে কভার করলাম, ঠিক আছে?
আচ্ছা, কারোর কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। আর আজকে তাহলে আমাদের মোটামুটি ওভারঅল সিলেবাস কমপ্লিট হলো। আর সোমবার মানে কালকে 11:30 থেকে আর শুক্রবার 11:30 থেকে কিছু এমসিকিউ ডিসকাশন করে দেবো, ঠিক আছে? ফর মিসলেনিয়াস বা ফর মিসলেনিয়াস বললে ভুল হবে, মানে যে কোনো এক্সামে আসার মতো কিছু এমসিকিউ আমি ডিসকাশন করে দেবো, যতগুলো হয় আমাদের ক্লাসের টাইমে। কিছু একটা আইডিয়া আমাদের পাওয়া যাবে যে কিভাবে আমরা কোন টপিক থেকে পড়লে কিভাবে আমাদের প্রশ্ন আসে। এমসিকিউ ডিসকাশন করলে কিছু হেল্প পাওয়া যাবে। তারপরে যদি আমাদের আবার নতুনভাবে শুরু হয়, আমরা নতুনভাবে শুরু করব। ওকে? আচ্ছা, বলো, কারোর কোনো জিজ্ঞাসা আছে, বক্তব্য আছে? বলো। সুরজিৎ, কিছু বলবে? আমাদের লোয়েস্ট আরেকবার বলে দিন, লোয়েস্ট সমভূমিটা। লোয়েস্টটা শিওর, লোয়েস্টটা বলে দেবো। লোয়েস্ট সমভূমি কথাটার অর্থ হচ্ছে মানে লোয়েস্ট সমভূমি না, লোয়েস্ট কথাটার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। মানে এক জায়গা থেকে বালি উড়ে গিয়ে যখন অন্য কোনো দেশে আরেক জায়গাতে জমা হয়, অন্য কোনো দেশ, কিন্তু নিজের দেশে হবে না, ঠিক আছে? অন্য কোনো দেশে জমা হয়, কোনো জায়গাতে জমা হয়ে একটা সমভূমি মতো তৈরি করে, তখন তাকে আমরা বলি লোয়েস্ট সমভূমি। যেমন ধরো আমাদের হতে পারে, আমাদের যে রাজস্থান রয়েছে, ভারতের যে রাজস্থানের মরুভূমি রয়েছে, রাজস্থানের মরুভূমির পেছনেই রয়েছে আমাদের পাকিস্তানের মরুভূমি। তো ধরো আমাদের রাজস্থানের যে মরুভূমিটার বালি উড়ে বায়ু প্রবাহের সাথে সাথে উড়ে গিয়ে পাকিস্তানে জমা হতে পারে। তবে এইটা হচ্ছে আমাদের রাজস্থান, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের থর ডেজার্টটা। তো এর পেছনেই পাকিস্তান, এখান থেকে বায়ু প্রবাহের ফলে বালি উড়ে গিয়ে পাকিস্তানে জমা হতে পারে। তো তখন আমরা বলবো ভারতবর্ষের বালি উড়ে গিয়ে পাকিস্তানে জমা হয়ে একটা সমভূমি মতো তৈরি করেছে, বালির সমভূমি। এরকম ঘটনা যদি ঘটে, যেটা যে কোনো দেশ থেকে মরুভূমির বালি উড়ে গিয়ে অন্য কোনো দেশের যে কোনো জায়গায় জমা হয়ে যদি তৈরি করে ওই জায়গাটাকে, সেখানটাকে, সেই সমভূমিটাকে, তখন তাকে আমরা বলবো লোয়েস। তো এর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে চীন। ধরো আমাদের এখানে রয়েছে, তো এই পোর্শনটাতে চায়নার উত্তরে অবস্থিত হচ্ছে মঙ্গোলিয়া। চায়নার এই উত্তরে অবস্থিত এখানে হচ্ছে মঙ্গোলিয়া, যেখানে রয়েছে আমাদের গোবি মরুভূমি। এই গোবি মরুভূমি থেকে বালি উড়ে আসে চীনের হুয়াংহো নদীর তীরে, এসে জমা হয়ে ওখানে একটা বালি গঠিত সমভূমি তৈরি করেছে। মানে এক দেশের বালি উড়ে গিয়ে যখন অন্য দেশে জমা করে, এক দেশের বালি উড়ে গিয়ে যখন অন্য দেশে জমা করে সমভূমি তৈরি করে, তখন তাকে আমরা বলি বালি গঠিত সমভূমি বা লোয়ে সমভূমি। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে? বলো, কে জিজ্ঞাসা করলে? ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আশা করি পরবর্তীতে নতুন তোমাদের সবার সাথে আলাপ হবে, কথা হবে। আজকে খুব একটা আলাপ করা গেল না, তো পরে আমাদের যখন নতুন করে শুরু হবে সবার সাথে একটু আলাপ করব, পুরনোদের সবার সাথে তো আমার আলাপ আছেই। আচ্ছা, এই যে এক্সট্রিম গেম, তুমি নামটা একটু চেঞ্জ করো তো, তোমাকে নামটা দেখলে কেমন একটা অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছে, ঠিক আছে? একটু নিজের নাম দিও, নালে একটু জাস্ট, এটা আমার সাজেশন, যে একটু পার্সোনাল নাম দিও, নালে কোনো এডুকেশন হিসেবে নাম দিও, ঠিক আছে? তাহলে আমাদের আজকে মোটামুটি এখানে এন্ড করলাম। কালকে আর শুক্রবার আমরা কিছু এমসিকিউ ডিসকাশন করব, তারপরে আমাদের হয়তো নতুন করে শুরু হবে। ওকে, সবাই ভালো থেকো, ভালো করে পরীক্ষা দেবে সবাই, ভালো করে এই সপ্তাহটা প্রিপারেশন নাও।